বন্ধ থাকবে না? হ্যাঁ, ঈদের দিন আছে, শুক্রবার আছে, তো আমি ধরলাম টোটাল 10 দিন বন্ধ যাবে। ওকে, 10 দিন বন্ধ গেলে তোমার টোটাল পাবা 60 দিন। ওকে, তো 60 দিনের মধ্যে তোমাকে আমি 6টা চ্যাপ্টার শেষ করে দিব। তো দ্বিতীয় পত্রের মধ্যে তোমার 3টা চ্যাপ্টার শেষ করবো। কি কি আমি বলতেছি, একটা হচ্ছে কি জটিল সংখ্যা, তারপরে হচ্ছে বহুপদী আছে, তারপর হচ্ছে কণিক আছে। এখন বিগত বছরের বুক যদি দেখো, দ্বিতীয় পত্রের মধ্যে 2টা গ্রুপ থাকে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ এর মধ্যে যে যে চ্যাপ্টার গুলো আছে, গ্রুপ এর মধ্যে আছে জটিল সংখ্যা, তারপরে আছে বহুপদী, এন্ড দেন আছে বিপরীত ত্রিকোণমিতি আছে না স্যার, বিপরীত ত্রিকোণমিতি। আর গ্রুপ বি এর মধ্যে আছে কণিক, তারপর হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। ওকে, এখন মজার বিষয় হইতেছে জটিল সংখ্যা থেকে প্রশ্ন থাকে একটা, বহুপদী থেকে একটা, বিপরীত ত্রিকোণ থেকে 2টা, কণিক থেকে থাকে 2টা, স্থিতিবিদ্যা থেকে আসে একটা, গতিবিদ্যা থেকে একটা। এই হচ্ছে টোটাল কয়টা প্রশ্ন স্যার? 8টা। ওকে, মানে 8টা প্রশ্নের মধ্যে তোমাকে আমি বলছি যে আমি তোমাকে এক সাবজেক্টে 70 নাম্বার করে দিব, যদি 70 নাম্বার মধ্যে 25 নাম্বার হচ্ছে স্যারের হাতে। আমি বলছিলাম কি বেদবি না করলে 25-এ 25 পাবো। ওকে, তো নিয়ম হইতেছে 2টা গ্রুপ না স্যার, 2 গ্রুপ থেকে প্রতিটা গ্রুপ থেকে অন্তত 2টা করে প্রশ্ন, কয়টা করে? 2টা। আর সর্বোচ্চ একটা থেকে কয়টা করে দিতে পারবো? 3টা। একটা থেকে 3টা, আরেকটা 2টা, কয়টা হচ্ছে মোট প্রশ্ন? 5টা। তো তোমার আমি জটিল সংখ্যা করে দিব, তোমার আমি বহুপদী করে দিব, আমি এমন ভাবে করে দেবো তুমি এটা ভাইবো না যে ম্যারাথনের মতো দৌড়াবো, রিভিশন ক্লাস। আমি এখানে মনে করবো তোমরা যারা আসতো কিচ্ছু করো না, আজকে প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, মানে আমি যখনই যাদেরকে পড়াইতে যাই, মানে আমার পড়ানোর সিস্টেম হচ্ছে আমার কাছে আসতে মানে আমি মনে করি ও কিচ্ছু পারে না, আমি ওইরকম ভাবে পড়াবো। তো তুমি যদি জটিল সংখ্যা পারো, তাও আমি ওই যে ফার্স্ট ইয়ারদের দিকে যেভাবে বুঝাই, ঠিক তোমার আমি সেভাবে বুঝাই। কারণ আমার প্ল্যানের মধ্যে ওই গতিবিদ বিস্তৃতিবিদ্যা নাই, আমার প্ল্যানের মধ্যে তোমার 6 চ্যাপ্টার শেষ করে দিব এবং ভালোভাবে শেষ করে দিব। এবং এটা নিয়ে অ্যাডমিশন সময় চিন্তা করা লাগবে না, মানে আমি এমন ভাবে পড়াই দিব, অ্যাডমিশনের সময় 6টা চ্যাপ্টার তোমার কাছে আর কারো কাছে পড়া লাগবে না, এমন ভাবে তোমার পড়াই দিব, ক্লাস করলে বুঝতে পারবা। আর গণিত থেকে স্যার প্রশ্ন আসে 2টা, তাহলে তোমার টোটাল কয়টা প্রশ্ন তুমি দিতে পারলে এখান থেকে? 4টা। বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এটা আমি করাবো না এবং তুমি এটা আমার থেকে আশা করতেও পারো না, কারণ তোমার 1.5 বছর তুমি সময় পাইছো। 1.5 বছরে তুমি যেখানে 12টা চ্যাপ্টার শেষ করতে পারো না, 2 মাসে তুমি কি হবে আমাকে 6টা বেশি আশা করো? কথা বোঝো নাই? তাহলে 4টা প্রশ্ন দিলে তোমার কত নাম্বার পাবা? এবং এই 4টা কয়টা চ্যাপ্টার? এখানে 3টা চ্যাপ্টার, টোটাল 6টা চ্যাপ্টার, এমসিকিউ কয়টা আসে? 25টা। একটা ভাগে কয়টা করে পড়ে? 4 6 24, 4টা এমসিকিউ, তাহলে 3টা থেকে কয়টা আসবে? 12টা, আমি ধরলাম 13টা। তাহলে 40 আর 13 কত হইতেছে স্যার? 53। আর প্র্যাকটিক্যাল স্যার 25। তুমি কত নাম্বার পাইছো চিন্তা করো তো। তুমি কল্পনা করতে পারো যে তুমি মাত্র 3টা চ্যাপ্টার করে 78 নাম্বার পাইতেছো। আর তুমি বলো তো পাশে থেকে বাদ দিলাম, আন্দাজে দাগাইয়া 12টা এমসিকিউ করে 2টা এমসিকিউ তুমি পারবা না। এখন যদি তুমি জটিল সংখ্যার বহুপদী প্রশ্ন ভুল করে দিয়ে আসো, এটা তো আসলে আমার দোষ না। আমি তোমার প্রত্যেকটা অঙ্ক করাবো, বোর্ডে যতগুলো এমসিকিউ আছে, সরি ম্যাথ আসছে, আমি তোমার প্রত্যেকটা করাবো, একটা বাদ দিব না। আমার সিস্টেম হচ্ছে এটা। এখন আপনাদেরকে একটা কষ্ট করা লাগে তোমাদেরকে। আচ্ছা, তবে ফার্স্ট পেপারটা একটু বলি। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তো গ্রুপ এ আছে, গ্রুপ বি আছে, ওইটা ক্ষেত্রে কিন্তু আবার 3টা জিনিস দিতে পারবে না, 4টা দিতে পারবে না। এখানে কয়টা দিতে পারছো? 4টা, ওখানে 4টা দিতে পারবে না। তার কারণ প্রথমে কি আছে ওখানে? ম্যাট্রিক্স, তাই না? তারপরে আছে সরলরেখা, তারপরে আছে বৃত্ত, ওই দিক দিয়ে কি কি আছে? ত্রিকোণমিতি, তারপরে অন্তরীকরণ, যোগজীকরণ। আচ্ছা, যোগজীকরণ ত্রিকোণমিতি যতই কঠিন লাগুক, অন্তরীকরণ তো সোজা অন্তর। আমি ধরলাম তাও কিচ্ছু করে না, বাদ দিলাম, এটা দিয়ে তুমি কোনো প্রশ্ন দিলাই না, কারণ আমি এটা তোমার ধরতেছি না। আমি তোমার এই 3টা থেকে, না আমার প্ল্যান হইতেছে এই 3টা তোমরা পারো, অনেকেই পারো, এখানে ভালো ভালো স্টুডেন্ট আছে, বাট আমার কথা হচ্ছে 3টা যে পারো, ভুল যাতে ভুলও না হয়। মানে ধরো তোমার ম্যাট্রিক্স থেকে আসো, তুমি ভুল করে দিয়েছো, লাভ হইলো কোনো? পারো, কিন্তু ভুল করলে লাভটা হইলো কি? আচ্ছা, তো ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, এখান থেকে প্রশ্ন আসে 4টা, বাট আমরা বলছিলাম এক গ্রুপ থেকে প্রশ্ন সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে? 3টা। তো 4টা থেকে তুমি কয়টা দিতে পারবা? 3টা। কারণ একটা মজার বিষয় হচ্ছে কি, বিপদে বলে তুমি 4টা দিয়ে এসে করতে হবে। তো স্যার যদি ভালো পড়ে, স্যার নাম্বার দিয়ে দিই, কিছু বলবে না, সত্য কথা এটা। তবে এটা কখন বিপদে পড়ে গেছে, তুমি আর পাচ্তেছো না, ওই গ্রুপ থেকে প্রশ্ন পাচ্তেছো না, এটা থেকে 4টা দিয়ে দিবে তখন। আর তুমি ওই গ্রুপে প্রশ্ন পারো, তাহলে ওইটা থেকে 2টা, এটা থেকে কয়টা দিবে? 3টা। কিন্তু আমি 4টা ধরলাম না, ওইটা থেকে কয়টা ধরবো? 3টা ধরলাম। তো ম্যাট্রিক্স থেকে একটা দিবা, সরলরেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা। ম্যাট্রিক্স থেকে প্রশ্ন 2টা আসে, সরলরেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা, টোটাল 4টা। মাঝে মধ্যে ম্যাট্রিক্স একটা, সরলরেখা, বৃত্ত থেকে একটা একটা, আর সরলরেখা, বৃত্ত মিলাই আসে একটা। কথা বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু 4টা প্রশ্ন পাইতেছো না, তুমি কয়টা পাবা? 3টা। 3টার জন্য কত নাম্বার? 30 নাম্বার। এমসিকিউ আগের মতো 13টা, তাহলে কত হয়েছে? 43। ওকে, আর প্র্যাকটিক্যাল কত? 25, তাহলে কত আসতেছে স্যার? 68। তো 2 নাম্বার এমনি জাস্ট 2 নাম্বার, তো এটা 12টা এমসিকিউ না দাগাইলে 2টা এমনি হয় 70 নাম্বার। এই 70 আর এই 78, তোমার তোমার কত নাম্বার আসতেছে? 150 নাম্বার। আর তুমি যদি এই চ্যাপ্টার গুলো কিছু না কিছু হলেও পারো, ওই যে স্থিতিবিদ্যা, বিপরীত ত্রিকোণমিতি, হ্যাঁ, হ্যাঁ, ত্রিকোণমিতি যারা করছো কিছু না কিছু পারো, 10 নম্বর তুলতে পারবা। এখন তোমার আমি করে দিব, তুমি যে ম্যাথ কমপ্লিট না করতে পারলে বাবা, এটা আমাকে নিয়ে গেছে। ওকে, এখন আসছো এখানে, আমার যেমন দায়িত্ব আছে তোমার 6টা চ্যাপ্টার শেষ করে দেওয়া, তোমারও দায়িত্ব আছে। তোমার দায়িত্ব হচ্ছে আমার এমনি নোট করে দেখানো না।
যদিও সময় কম, কিচ্ছু করেন না, কিন্তু তোমার আমার নোট করে দেখেন। নোটের সিস্টেম কি? আমি তোমাকে কি কি অঙ্ক করাবো, বোর্ডের মধ্যে যে এমসিকিউ, সরি, তুমি দেখবে তোমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো থাকে, বোর্ড লেখা থাকে তাই না, যে সিলেট বোর্ড 7, কুমিল্লা বোর্ড 8, তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 2017 লেখা থাকে না, আমি তোমার ওই বোর্ডের প্রত্যেকটা অঙ্ক করাবো। এখন এই অঙ্কগুলো করার পর তোমার যেটা করা লাগবে, কিভাবে একটা নোট বানাইতে হবে। ওকে, কারণ এই নোট তোমার যে জুনিয়র আছে, জুনিয়ররা ফার্স্ট ইয়ার থেকে বানাইতেছে, তারা বানাইতেছে ফার্স্ট ইয়ার, তারা যারা একটু পরে 7টার ব্যাচ ওরা আসবে, ওরা নোট করে করে পড়তেছে। এখন তোমার সময় আছে আর কয় মাস? 2 মাস। কিন্তু তুমি আমাকে বলো ম্যাথের জন্য কি প্রতিদিন তুমি আমার 1 ঘন্টা সময় দিতে পারবে না? এখানে 1 ঘন্টা পড়তে আসছো, 1 ঘন্টা সময় তুমি ঘরে দিতে পারবে না? 1 ঘন্টা করলে নোট এমনি কমপ্লিট হয়ে যায়। তো সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এভাবে একটা খাতা বানাবা। তুমি ইচ্ছা করলে রেডিমেড খাতা কিনতে পারো, তুমি ইচ্ছা করলে তার মতন বানাইতে পারো। আমার প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে এটা যদি 2018 সালের খাতা, আমি 2018 সালে তো এসেছি শুরু করছিলাম, আজকে কত, 24, 6 বছর হয়েছে, খাতা কিছু হয়েছে জানো? তুমি আমার খাতা দেখলে তুমি বলবো যে স্যার এই খাতা হয়তো বা কয়েকদিন আগে বানানো হয়েছে। এই খাতা দেখলে এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। একটা কাটা ছিঁড়া দেখবে না, এটার মধ্যে দুইটা আছে, দ্বিপদী বিস্তৃতি আছে না একটা অধ্যায়, তোমাদের ওইটা শর্ট সিলেবাসে নেই। তুমি একটা কাটা ছিঁড়া দেখবে না, একদম ফ্রেশ করে প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। আমি কাটা ছিঁড়া করতাম না। এখন নোট খাতা বানানোর একটা টেকনিক আছে। নোট খাতা বানানোর সময় তোমার আলাদা একটা রাফ খাতা রাখবা, ওই রাফ খাতার মধ্যে আগে অঙ্কটা করবা, করার পর যদি তুমি দেখো অ্যান্সার মিলে গেছে, নোট খাতার মধ্যে দেখে দেখে অঙ্ক তুলবা। নোট খাতায় মুখস্থ অঙ্ক তোলে না। নোট খাতা কেন বলতো? রিভাইজ দেওয়ার জন্য, তাই তো? তুমি খাতা নিয়ে যদি দেখো রিভাইজের খাতাটার মধ্যে কাটা আছে অবস্থা ঘিজি ঘিজি করে রাখছে, তুমি কিছুই বলো না, মেজাজটা গরম হয়ে যাবে। আবার অনেকে বলো নোট করা কি দরকার, গাইড বই তো আছে। তার গাইড বই যদি থাকে তুমি তাহলে এখানে আসা লাগতো না। মানে গাইড বই করে যদি কিছু পারো না, তুমি তাহলে এখানে আসা লাগতো না। তাহলে নোটটা কিভাবে করবা? আমি তোমার অঙ্ক করে দিব, এটা তোমার পিডিএফ দিয়ে দিব না, এটা যে সুন্দর করে বাসায় আগে যেটা করছো এটা বুঝছো, এটা তুলে ফেলবা। বাট কিছু অঙ্ক আমি কি সব অঙ্ক করাবো? একটা করে অঙ্ক থাকবে 10টা, তখন আমি 2টা করানোর পর তুমি বলবো স্যার করানো লাগবে না, পারবো স্যার, এটা করাই না, পারবো। তখন এটা তুমি বাসায় করা লাগবে না, যে আগে নোটে করবা না, আগে একটা রাত খাতায় করবা। রাত খাতায় করে অ্যান্সারটা মিলে বা হয়েছে কিনা, যদি না হয় তাহলে স্যারে করাই দিব, বা তোমার সূত্রপত্র আসলে মিলে দেখবো পারবা। আর যদি হয়ে গেছে তাহলে আমার খুব সুন্দর করে কোন খাতা করে নিবা? নোট খাতা। আমার চ্যাপ্টার শেষ হবে সাথে সাথে তুমি আমার নোট দেখাবে। ওকে, একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আমি 2 থেকে 3 দিন সময় দিব, 2 থেকে 3 দিন পর হচ্ছে তোমার পরীক্ষা। তোমার খাতা টাতা কিছু নেওয়া লাগবে না, খাতা টাতা সব রেডিমেড। প্রশ্ন হইতেছে হাতে লেখা প্রশ্ন, পুরো প্রিন্ট করা প্রশ্ন লাগবে, প্রিন্ট করা প্রশ্ন দিয়ে তুমি পরীক্ষা দিবা, এবং পরীক্ষা রেজাল্ট পেয়ে যাবে সবকিছু। প্রশ্ন অলরেডি তোমার জটিল সংখ্যার প্রশ্ন তৈরি করাই আছে। ওকে, এটা দিকেই করবা এখন। আচ্ছা, তো শোনো, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো আমরা হাতে নিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার জন্য 10 দিন করে। ওকে, তো আমরা ক্লাস শুরু করি, তাইলে বাকিটা বুঝতে পারবো। ওকে, ফার্স্টে জটিল সংখ্যা, ফার্স্টে এখন থিওরি আছে। ওকে, তো ফার্স্টে তো জানা লাগবে জটিল সংখ্যা মানে কি, তাই না? তো জটিল সংখ্যা মানে কি? আমরা এখানে 3টা অক্ষর লিখছি, দেখো এম জেড কিউ আর সি, কি লিখছি? আর এখানে একটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটার নাম কি বলতে পারবা? উপসেট। কি সেট? উপ মানে শব্দের অর্থ কি বলতো? ছোট। উপশব্দের অর্থ কি? ছোট। এই যে আমরা বলি নদীর ছোট উপনদী, সাগরের ছোট উপসাগর, শহরের ছোট উপশহর। তো সেট, ধরো তোমার কাছে আহ তোমার কাছে হইতেছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আছে, কত পর্যন্ত? 1 2, আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আছে, এটা একটা সেট বলা যায় না? আবার তোমার কাছে আরেকটা সংখ্যা আছে 1 2 3, এটাও তো একটা সেট। বলতো কোন সেটটা ছোট? নিচের সেটটা ছোট না? তখন আমরা বলি এই সেটটা হচ্ছে বড় সেটের কি সেট? উপসেট, কারণ এটা ছোট সেট। এবং তখন উপসেট বলা যায় যখন ছোট সেটের সবগুলো উপাদান বড়টার মধ্যে থাকবে। বাট আমি যদি এখানে 7 লিখি, তখন ঠিক আছে, এটার মধ্যে সংখ্যা কয়টা আছে? 5টা। আর এটার মধ্যে কয়টা আছে? 4টা। কিন্তু ছোটটারে এবার আর উপসেট বলা যাবে? ছোট, ঠিক আছে, বাট এটার মধ্যে যে 7, এই 7 কি বড়টার মধ্যে আছে? থাকতে হবে সবগুলো। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে উপসেট। এখন আমি এখানে উপসেট আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে শুধু উপসেট, আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। নাম শুনছো? একটা শুধু উপসেট আর একটা প্রকৃত উপসেট। আমি এটা একটু বোঝাই তোমার, শুধু উপসেট প্রকৃত উপসেট জিনিসটা। ধরো আমার কাছে 1 আছে, 2 আছে, 3 আছে, এটা একটা সেট না? এই সেটের উপসেট গুলো কি কি হয় তোমরা করছো? 1 লেখছো, 2 লেখছো, 3 লেখছো, কটা কটা করে লিখছো? একটা। পরে কয়টা? 2টা করে, 1 2, এগুলো এসএসসি তে সেট করছো তাই না? 1 3 2 3। এবার কটা করে নিবা? 3টা। 1 2 3। আমার কটা নিবে? একটা ফাঁকা সেট। তাহলে এটা একটা সেট ছিল, এ সেট। এই সেটের উপসেট কয়টা আছে স্যার? একটা, দুইটা, তিনটা, চারটা, 5 6 7 8। এটাও তোমরা জানো, 2 কিউব দিয়ে করছো তাই না? 8টা উপসেট আছে। এখন দেখো স্যার, এটার মধ্যে উপাদান কয়টা আছে? এটার মধ্যে উপাদান কয়টা? তাহলে বলতে ছোট না বড়? এটা আসলেই উপসেট, এটা কিন্তু আসলেই উপসেট। এটার মধ্যে কয়টা আছে উপাদান? এটার মধ্যে উপাদান কয়টা? তাহলে এটা ছোট না? এটা আসলে উপসেট, সবগুলো উপসেট। বা চিন্তা করো তো এটার ক্ষেত্রে একটু, এটার মধ্যে উপাদান কয়টা? আবার এটার মধ্যে উপাদান কয়টা?
তাহলে তুমি যদি বাপের সমান হইয়া বলতেছো আমি বাপের সমান, তাহলে হইলো? ছেলে কোনোদিন বাবার সমান হইতে পারে? তাহলে এই যে এটার উপাদান তিনটা, এটার উপাদান তিনটা, তাহলে এটা কি আসল উপসেট হইলো? ঠিক সমান হয়ে গেছে না? তখন আমি যদি এটার এক্স প্রকাশ করি, এটার এই প্রকাশ করি, তখন এক্স নরমালি ধরো এটার আমি ওয়াই প্রকাশ করলাম, কি প্রকাশ করলাম? আর এটার কি প্রকাশ করছে? এ। তাহলে ওয়াইটা কি ছোট না ছোট না? ছোট, কারণ উপাদান দুইটা। তাহলে আমরা কি লিখি? ওয়াই উপসেট কি লিখি? এ। দেখো ওয়াই উপসেট এ, মানে ওয়াই হচ্ছে এ এর কি উপসেট, তাহলে ওয়াই আগে লেখা লাগে, উপসেট পরে, এটা পরে লেখা লাগে। বাট আমরা এটার কি ধরছি? এক্স। এটার সময় কিন্তু আর উপসেট দিলে হয় না, এটার সময় উপসেট এটা দাগ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কেন দাগ দিছি? দাগ মানে কি বোঝায়? সমান বোঝায়। কি বোঝায়? এই যে এইটা উপসেট কিন্তু আসলে উপসেট না, এটা সমান হয়ে গেছে, জন্য কি দাগ দেওয়া লাগে? এইভাবে। তো নরমালি হচ্ছে এই জিনিসটা যখন দেয় তখন আমরা বুঝি প্রকৃত উপসেট। কি উপসেট? প্রকৃত উপসেট। আর যখন এটা নিচে একটা দাগ দেয় তখন আমরা প্রকৃত উপসেট বলি না, আমরা তখন শুধু উপসেট বলি। কি বলি? দেখো এটার এটা কি আসলে উপসেট, প্রকৃত উপসেট না সমান হয়ে গেছে? সমান হয়ে গেলে কি উপসেট বলা যায়? এখন তোমার আমি বলতেছি ছোট, তুমি আমার থেকে ছোট, কিন্তু বয়সে দুজনে সমান, তাহলে কি আসলে ছোট হইলা? আমার কথা বুঝতে পারছো? তাহলে উপসেট এক জিনিস, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হইলে শুধু উপসেটের চিহ্নটা থাকবে, আর শুধু উপসেট হলে নিচে একটা কি দাগ চিহ্ন থাকবে, দাগ চিহ্নটা মানে সমান বোঝাবে। ওকে, তো আমরা আমাদের আগের সিরিয়ালে আসি। এখানে একটা সিরিয়াল দেওয়া আছে, এন উপসেট না প্রকৃত উপসেট? এটা বলো তো। প্রকৃত উপসেট, মানে এটা কিন্তু প্রকৃত উপসেট। এন প্রকৃত উপসেট জেড, জেড প্রকৃত উপসেট কিউ, কিউ প্রকৃত উপসেট আর, আর প্রকৃত উপসেট সি। কিন্তু আসলটা তারা বোঝাইতেছে কি? তো ফার্স্টে যদি আমরা আসি, এন মানে ন্যাচারাল নাম্বার, সবাই জানো। আমি তোমাদের কাছে এটা বোঝাইতে চাইতেছি জটিল সংখ্যা জিনিসটা কি। তুমি জটিল সংখ্যা করতে চাইছো, জটিল সংখ্যা মানে কি এটাই বোঝো না, জটিল সংখ্যা করে লাভ আছে? এন মানে তো ন্যাচারাল নাম্বার, মানে কি সংখ্যা? সবাই জানো স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4, তাই না? ডট 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 10, 10 পর্যন্ত আমরা চলতে থাকি। দেন জেড হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি পুরোপুরি একটা সংখ্যা থাকবে, কোনো কি থাকবে না, ভাঙ্গা থাকবে না, দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না, তাই তো? এখন পূর্ণ সংখ্যা কি হয়? ঋণাত্মক সংখ্যা হইতে পারে, ধনাত্মক সংখ্যা হইতে পারে, বা শূন্য হইতে পারে। তো আমি এখানে লেখার সময় দেখো বাম দিকে ডট ডট দিয়ে লিখছি, -4 -3 -2 -1 ডট, তারপর কত লিখছি? 0, তারপর 1 2 3 ডট 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 4। আচ্ছা বলো তো, আমি এটা এভাবে না দিয়ে এভাবে দিলাম না কেন? আমি এটা এইভাবে না লিখে এভাবে লিখতে পারতাম না? -1 -2 -3 ডট ডট ডট। হ্যাঁ, এই যে আসল কথা, আমরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়াই, দাঁড়াই না স্কুল কলেজে, তখন আমরা কি ছোট দিকে কোন দিকে দাঁড়াই? বড়। তো নরমালি -4 ছোট না -3 ছোট? মাইনাস সামনে থাকলে বড় সংখ্যাটা আসলে ছোট হয়ে যায়, তাই না? তো এই এদিকে সংখ্যাগুলো ছোট হয়ে গেলে আমি ডট ডটটা এইদিকে দিছি, আর ওইদিকে সংখ্যাগুলো বড়, ওইদিকে আমি ডট ডট দিছি। কথা বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তো পূর্ণ সংখ্যা লেখার সময় 1 2 3 4 শব্দটা আসেই না নাই? আর একটু আগে 1 2 3 4 কে আমরা কি সংখ্যা লিখছিলাম? তাহলে কি আমি পূর্ণ সংখ্যা লিখতে পারি কিনা? -4 -3 -2 -1 0 লিখে 1 2 3 4 এর পরিবর্তে কি লিখতে পারি? তাহলে বলো তো, তুমি বলো তো, পূর্ণ সংখ্যাটা বড় না স্বাভাবিক সংখ্যাটা বড়? কেমনে স্যার? স্বাভাবিক সংখ্যার মধ্যে গেলে 1 2 3 4, আর পূর্ণ সংখ্যাটা -0 আছে। দেখা যাইতেছে যে পূর্ণ স্বাভাবিক সংখ্যাটা কোন সংখ্যার ভিতরে চলে আসছে? পূর্ণ সংখ্যার ভিতরে। এই যে স্বাভাবিক n প্লাস পূর্ণ সংখ্যার মধ্যে আছে। তাহলে পূর্ণ সংখ্যা আকারে বড়, স্বাভাবিক সংখ্যা আকারে, এবার কি সংখ্যা চলে যায়? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কারে আমরা জানি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তার কি সংখ্যা বলে? মূলদ সংখ্যা। বলো তো, 1 এর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা? না, লেখা যায় 1/1 2/2 3/3 লেখা যায় না, যায় না? 2 এর তো লেখা যায় নাকি 4/2? যেমন তো 0 লেখা যায় কিনা ভগ্নাংশ আকারে? লেখা যায় তো 0 বাই সামথিং, যেটা দাও 0 বাই যেটাই দাও 0 তো আছে। বাট নিচে 0 দেওয়া যাবে না, নিচে 0 কিন্তু ইনফিনিটি আছে। কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে 0 এর ভগ্নাংশ লেখা যায় না, যায় না? আচ্ছা বলো তো, -2 এর লেখা যায় কিনা? কত লেখা যায়? -4/2 আমরা যায়। তার মানে দেখো তো এই সংখ্যাগুলোর ভগ্নাংশ লেখা যায় না, যায় না? যায় না, যায় না? সবগুলো লেখা যায়। এই জন্য দেখো আমি মূলদ সংখ্যার মধ্যে কি লিখে দিচ্ছি? একটা দেন। তাহলে মূলদ সংখ্যার মধ্যে যেটা আছে না নাই? আচ্ছা শুধু কি জেড গুলোই মূলদ সংখ্যা নাকি আরো মূলদ সংখ্যা আছে? আরো আছে। কোনগুলা? তোমার যদি আমি বলি একটা দশমিক সংখ্যা 1.1, মানে এটার ভগ্নাংশ সবাই করতে পারে। দশমিকটা উঠে দেয়, উঠে দিলে কত হয়? 11। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা অঙ্কের জন্য একটা শূন্য, তাই না? এরকম করো না? আর 10 দিয়ে 11 ভাগ করলে 1.1, এটা ছোট বাচ্চা বলা বলে জানি। তাহলে 1.1 এর এখন ধরো 1.2 এর 1.1 এগুলো ভগ্নাংশ আকারে নেওয়া যায় না, যায় না? আর এগুলো কি সংখ্যা স্যার? দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক সংখ্যা ভগ্নাংশ আকারে নেওয়া যায়, তাহলে এগুলো মূলদ হবে না, হবে না? তাহলে মূলদ কি খালি জেড আছে না আরো সংখ্যা আছে? তাহলে মূলদ কি সংখ্যা কম হলো না আরো বাড়লো? তার মানে যত নিচে যেতেছি সংখ্যা আকারে কি হইতেছে? বাড়তেছে। তাহলে মূলদ গেলে আবার কি সংখ্যা? বাস্তব সংখ্যা মানে কি? বাস্তবে তুমি এই পর্যন্ত যত সংখ্যা ব্যবহার করছো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। মানে ছোট পিচ্চি কাল থেকে এখন বড় হয়েছে পর্যন্ত যত সংখ্যা ব্যবহার করছো সব কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আমরা কি দ্বারা প্রকাশ করি? আচ্ছা বলো তো, বাস্তবে কি এই সংখ্যা ব্যবহার করছো না করো নাই?
এগুলা করছো, এগুলা করছো, সবই করছো, তাহলে কি এখানে এখান পর্যন্ত ব্যবহার করছো না? তাহলে এখানে কি আমি বাস্তব সংখ্যার মধ্যে কিউ লিখতে পারি না পারি না? আর কিউর মধ্যে কিন্তু জেড আছে, জেড এর মধ্যে কি আছে? এগুলো আমরা অলরেডি বুঝে ফেলছি। কারণ বাস্তব সংখ্যার মধ্যে কি আচ্ছা, বাস্তবের সাথে কি খালি কি উপরে গুলো ব্যবহার করছো নাকি কিছু রুট টু, রুট থ্রি, রুট ফাইভ ব্যবহার করছো? করছো না? কিন্তু রুট ফাইভ, রুট থ্রি, রুট টু এগুলোর কি আর মূলদ সংখ্যা বলে না অমূলদ সংখ্যা বলে? মানে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা যেমন আছে, অমূলদ আর অমূলদ সংখ্যা তো চিহ্ন নাকি? কেমনে চিনি আমরা? রুটের ভিতরে যদি পূর্ণবর্গ বিহীন সংখ্যা আছে, পূর্ণবর্গ বুঝো? আসলে এগুলো বুঝো যে আমরা পূর্ণবর্গ কোনগুলো বলি? একের বর্গ করলে কত হয়? এক, দুই এর বর্গ করলে চার, তিনের করলে নয়, চারের করলে 16, পাঁচের করলে 25। সহজ কথা, পরেরটা কত আসবে? 36, 49, 64, 81, 100। এই যে সংখ্যাগুলো দেখছো না, এই সংখ্যাগুলোর বলে পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? মানে কোন একটা সংখ্যার বর্গ হলে এটা আছে। এগুলা বাদে বাকি যত সংখ্যা আছে এগুলো কি পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয়? এই ধরো যেমন রুট 99, এটা কি পূর্ণবর্গ? 99 কি পূর্ণবর্গ না? তাহলে রুটের ভিতর যখন অপূর্ণবর্গ সংখ্যা আসে তখন এটা হয়ে যায় অনুরূপ সংখ্যা। কি সংখ্যা? এই যে দেখো, এই যে 2, 3, 5, এগুলো নিয়ে বিস্তারিত করার দরকার নেই, এগুলো বুঝবো আশা করি। গেল, এবার আসল সংখ্যা আসছে, মানে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবেন, জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যার ইংরেজি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কি নাম্বার? এই যে সি দ্বারা প্রকাশ করছে। এখন আমি এখানে একটা জিনিস জটিল সংখ্যার মধ্যে কি লিখছি দেখো, একটু আগে যে বাস্তব সংখ্যা এগুলোর মধ্যে আমি আর লিখে দিচ্ছি। মানে এটার মধ্যে এখনো না বুঝে না যে জটিল সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা আসবে কেন। এতক্ষণ তো সিরিয়ালি আসতেছে, এখন বুঝতে পারছি যত নিচে নামছে তত সংখ্যা কমলো না বাড়ছে? বাড়ছে। জটিল সংখ্যার মধ্যে বাড়বে, মানে এটার মধ্যে বাস্তবটা আসবে কেন? মানে আমি কি লিখলাম যে বাস্তব সংখ্যাগুলো এক ধরনের কি সংখ্যা? এখানে আর লিখছি মানে কি আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা না? এটা মানে কি বলতেছে বাস্তব এক ধরনের কি সংখ্যা? প্রমাণ করে দেখাই, তাই তো? আচ্ছা, প্রমাণ করলে তো হয়ে যাবে। এখন আমি আগে তোমার এটা দেখাই যে বাস্তব সংখ্যা এক ধরনের জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা এক ধরনের জটিল। আচ্ছা, আমি পেজ আরেকটা নেই, আমার সমস্যা নেই। আচ্ছা, আগে বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। একটা জিনিস লিখি, সকল বাস্তব সংখ্যায়, এর আগের লাইন কেমন? সকল কি সংখ্যায়? বাস্তব সংখ্যায় এক ধরনের জটিল সংখ্যা। জটিল সংখ্যা, ওই লাইনটা তো এটাই বোঝায় না? কারণ বাস্তব সংখ্যাগুলো কি সংখ্যা হয়ে গেছে? কিন্তু সকল সকল জটিল সংখ্যা, সংখ্যা বাস্তব সংখ্যা না। ওই যে কর্ডেট আর মেরুদণ্ডের মতো, তাই না? জটিল সংখ্যা বাস্তব সংখ্যা। তোমার আমি দুই ভাবে প্রমাণ করবে এটা। ওকে, আচ্ছা, সহজ ভাবে। স্বপ্ন, স্বপ্ন দেখো না তোমার হচ্ছে? স্বপ্ন কি বাস্তব না অবাস্তব? স্বপ্ন বা অবাস্তব? স্বপ্নের জিনিস কি কখনো ঘটে না? আচ্ছা, এখন তুমি ওরকম ভাত খাইতেছ, কি ভাত খাওয়া? ভাত খাওয়া যে জিনিসটা, এটা কি বাস্তব ঘটনা না অবাস্তব ঘটনা? আচ্ছা, পাখির মতো উড়া, বাস্তব না অবাস্তব? পাখির মতো উড়া পসিবল। আচ্ছা, এখন চিন্তা করো তো, তুমি বাস্তবে ভাত খাইতেছো, এটা বাস্তবে সম্ভব না সম্ভব না? তাহলে আমি লিখি ধরো ভাত খাওয়া। কি খাওয়া? ভাত খাওয়া, এটা বাস্তবে সম্ভব, বাস্তবে সম্ভব। আচ্ছা, এবার আসো, ভাত খাওয়া এটা বলতো অবাস্তবে সম্ভব কিনা? স্বপ্নে মাঝে মধ্যে দেখো না ভাত খাইতেছো, না দেখা যায় না? তাহলে ভাত খাওয়া এটা বাস্তব সম্ভব, অবাস্তব সম্ভব। বাস্তব সম্ভব। এবার আসো পাখির মতো উড়াটা দিয়ে, পাখির মতো উড়া, পাখির মতো উড়া, পাখির মতো উড়া, বলো তো এটা বাস্তবে সম্ভব? না, বাস্তবে এটা কোনোদিনই সম্ভব না, বাস্তবে সম্ভব না, বাস্তবে সম্ভব। কিন্তু পাখির মতো উড়ে এটা কি অবাস্তবে সম্ভব? অবাস্তবে সম্ভব, অবাস্তবে সম্ভব। এখন এই যে ভাত খাওয়া জিনিসটা, এটা বাস্তবের ঘটনা কিন্তু, এবং এটা বাস্তব সম্ভব, তার মানে বাস্তবের ঘটনা অবাস্তবে পসিবল। ভাত খাই এটা বাস্তবের ঘটনা, এটা আবার স্বপ্নেও ঘটে, কারণ বাস্তবের ঘটনা অবাস্তবে ঘটতে পাখির মতো উড়ে, এটা কি বাস্তবের ঘটনা না? নর্মালি এটা অবাস্তবের ঘটনা, এবং এটা অবাস্তবে সম্ভব। পাখির মতো উঠতেছে, স্বপ্ন দেখছে পাখির মতো উড়ে, এটা কি জীবনে বাস্তবে ঘটে? তার মানে কি বুঝলাম? বাস্তবের ঘটনা অবাস্তবে ঘটে, বাট অবাস্তবের ঘটনা কোনদিনও বাস্তবে ঘটে না। তাহলে কোন ঘটনাগুলো বেশি? বাস্তবের ঘটনা বেশি না অবাস্তবের ঘটনা? বুঝতে পারছো আবার যে অবাস্তবের ঘটনা বাইরে গেছে? এটাই বলছে যে বাস্তব সংখ্যাগুলো জটিল সংখ্যা হয়, বাট জটিল সংখ্যা কোনোদিন কি সংখ্যা হয় না? বলে স্যার করাই যাচ্ছে অঙ্ক, কিন্তু আপনি এখানে পাখির মতো গুলো ভাব দিয়ে কেন বোঝালেন? এখন অঙ্ক দিয়ে বোঝান। আসো এবার অঙ্ক দিয়ে বুঝতে হইলে, হ্যাঁ এবার অঙ্ক দিয়ে বোঝাইতেছি। এখন জটিল সংখ্যার মধ্যে রিয়েল নাম্বার চলে আসছে, এটা বুঝতে পারছি যে বাস্তবের জিনিস অবাস্তবে সম্ভব, বাট অবাস্তব কোনোদিন বাস্তব সম্ভব। কিন্তু জটিল সংখ্যা খালি রিয়েল নাম্বার নাকি আরো সংখ্যা আছে, আরো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে আই সম্বলিত যত সংখ্যা। কি বলছি? আই বলে। এখন আই জিনিসটা কি, এবার এটা জানা লাগবে। আই জিনিসটা কি? কারণ আই হচ্ছে, ধরো তোমার আমি লিখলাম √(-25), কত লিখলাম?
আচ্ছা রুট ওভার মাইনাস 25 কি লেখা যায়? 25 গুণ মাইনাস 1 লেখা যায় না? যায় না? 25 গুণ মাইনাস 1 কি এবার আলাদা করে রুট দেওয়া যায়? লেখা যায়? রুট 25 রে টোটাল 5 আর এই যে রুট ওভার মাইনাস 1 এটা কি ক্যালকুলেটর মান দেয়? না মান দেয় না, তাই না? ম্যাথই রুট দেখায়। এইটার জায়গায় আই চলে আসে। কি চলে আসে? এই আর এই আইটাই হচ্ছে আমাদের ওখানে যে আইসি। যেমন আই মানে কত? রুট ওভার মাইনাস 1। আই মানে কত? আই সমান সমান রুট ওভার মাইনাস। তো কোন সংখ্যার ভিতরে যদি আই চলে আসে মানে সহজ কথা রুট ওভার মাইনাস 1 চলে আসে, ওই সংখ্যাগুলো আমরা বলি জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যা দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। এখন আমি এটা অঙ্ক দিয়ে বোঝাইতেছি যে জটিল সংখ্যা সংখ্যায় বেশি হয়। তো জটিল সংখ্যা দুইটা অংশ। আমি এখানে না দেখাই, আমি এই জায়গাটা একটু মুছে আরেকটা পেজ নিই। এটা তো একটা জটিল সংখ্যা লিখলাম 3 প্লাস 4i। এই জটিল সংখ্যার এই যে তিন অংশ দেখছো না, এটার মধ্যে যে আই আছে না, এটা আমরা বলি বাস্তব অংশ। কি অংশ? আর জটিল সংখ্যা যে জায়গাটার মধ্যে আই আছে, আই মানে তো অবাস্তব জিনিসটা, যে রুট ওভার মাইনাস 1 ছিল, এটা আমরা বলি অবাস্তব অংশ। কি অংশ? কিন্তু আমরা যে বাস্তবে যে সংখ্যাগুলো ব্যবহার করি, এগুলো আমাদের যে আইটাই থাকে না, নরমাল 4 থাকে খালি। আচ্ছা বলো তো এটা কি সংখ্যা একটা? কারণ আমি বলছিলাম বাস্তবে জিনিস অবাস্তবে, তখন তো আমি বাংলা ঘটনা দিয়ে বুঝাইছি, তাই না? এখন আমি অঙ্ক দিয়ে বুঝাই। আচ্ছা 4 এর কিভাবে লেখা যায়? আচ্ছা এটা 4 না লিখে আমি এটা হচ্ছে 3 লিখি। ওকে, 3 লিখলাম। আচ্ছা 3 এর কিভাবে লেখা যায়? 3 প্লাস 0 ইনটু i। লেখা যায় না? যায় না? জিরোর সাথে যে কোনো জিনিস গুণ করলে তো আবার আগেরটাই আসছে, তাহলে আগেরটাই আসে। কিন্তু এটার মধ্যে এখন আই লেখা যায় না? যায় না? যায়। তাহলে এটা এখন কি সংখ্যা ছিল? এখন কি সংখ্যা হয়ে গেছে? অবাস্তব সংখ্যা হয়েছে। বাট যদি আসলে অবাস্তব না, কিন্তু অবাস্তবে প্রকাশ করা গেছে না? যায় না? গেছে তো, অবাস্তব অংশটা 0 বাট গেছে। বাট এখন আমি একটা সংখ্যা লিখলাম 3 প্লাস 4i। এটা কি বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? অবাস্তব। চিন্তা করো তো এটাকে জীবনে বাস্তব বানানো পসিবল? সম্ভব? এখানে আই বাদ দেওয়া যাবে? কোনোভাবে তুমি আই বাদ দিতে পারবা? তাহলে অবাস্তব কি কোনোদিন বাস্তব বানানো যায়? অবাস্তব কোনোদিন বাস্তব বানানো যায়? কিন্তু বাস্তব কি অবাস্তব বানানো যায়? কথা কি বুঝতে পারছো? তুমি বাস্তব না অবাস্তব বানাতে পারবো, ওই আই না থাকলে আইয়ের সাথে কি লাগাই দিতে পারবা? 0। কিন্তু অবাস্তব কোনোদিন কি বানাতে পারবো না। তার মানে কি বাস্তব বেশি না অবাস্তব বেশি? কথা বুঝতে পারছো? এই জন্যই আমি এই যে এখানে একটা ফ্লো চার্ট ছিল, এই ফ্লো চার্টের কাহিনীটা হচ্ছে এটা, যে এন এর থেকে জেড বড়, জেড এর থেকে কি বড়, কি হচ্ছে আর বড়, আর থেকে সি বড়। এই জিনিসটাই হচ্ছে এন উপসেট জেড, জেড উপসেট কিউ, কিউ উপসেট আর উপসেট, এবং 2018 সালে প্রশ্নটা আসছে। এখন বুঝছো কিনা কাহিনীটা কি হয়েছে? এখন বুঝছো? বোঝার পরে আবার জাস্ট সিরিয়ালটা মুখস্থ করে এন জেড কিউ আছে, এন জেড কিউ আছে। পরীক্ষা আসলে কি স্যারের মতন ব্যাখ্যা করে আবার বাড়ি করতে যাবা? আমার কাছে বোঝার আগে দিনের একটা শব্দ মুখস্থ করা যাবে না, বোঝার পরে পুরো কিছু মুখস্থ করে ফেলবে। তাহলে এবার সিরিয়ালটা মনে রাখবে এন জেড কিউ আছে। 2018 সালে প্রশ্নটা আসছিল, লেক্সা গাইডের মধ্যে ভুল করছিল ওরা। আর সি একটা অপশন ছিল, আরেকটা ছিল সি আর। ওরা দেখছিলাম উত্তর সি আর দিয়ে রাখছে, আসলে সি আর নাকি আসছে, কারণ সি বড় না আর বড়? সি বড়, তাহলে সি পরে থাকবে না? কথা বুঝতে পারছো? আচ্ছা গেল। এবার চলে এসো আমরা আমাদের পরবর্তী থিওরিতে চলে যাই। তো এটা তো আমরা জানি জটিল সংখ্যা কয়টা অংশ থাকে? দুইটা। এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কি অবাস্তব। এখন বাস্তব অংশটা কোন অক্ষ বরাবর থাকে? আমাদের অক্ষ দুইটা থাকে আমরা জানি, একটা এক্স অক্ষ আর একটা এক্স অক্ষের আরেকটা নাম আছে বাস্তব অক্ষ। কি অক্ষ? ওয়াই অক্ষের আরেকটা নাম আছে কাল্পনিক অক্ষ বা অবাস্তব অক্ষ। এক্স অক্ষ কোনটা? এটা না? তোমরা যে হাঁটা চলা করো কোন অক্ষ বরাবর হাঁটা চলা করো? এক্স অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষ হাঁটা চলা করা পসিবল। ওয়াই অক্ষ কোনটা? খাড়া। কোনদিন খাড়া হাঁটতে পারছো? সিঁড়ি কথা বাদ দাও, সিঁড়ি দিয়ে তো খাড়া হাঁটা যাইবে, সিঁড়ি নিয়ে দেখে হাঁটতে পারবা? তাইলে স্যার ওয়াই অক্ষ বরাবর হাঁটা পসিবল না। আর যেটা পসিবল না এটা কি বাস্তব না অবাস্তব? এই জন্য ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ বা অবাস্তব অক্ষ, আর এক্স অক্ষকে বলা হয় বাস্তবিক। কথা বুঝতে পারছো? আর এই যে জটিল সংখ্যার বাস্তব মানটা আমরা এক্স অক্ষ বরাবর বসাই, আর অবাস্তব মানটা আমরা কোন অক্ষ বরাবর বসাই? ওয়াই অক্ষ। এখন আমরা দেখছিলাম একটু আই সমান সমান কি রুট ওভার, এখন যেটা বর্গ করে দিই তাহলে আই স্কয়ার হয়ে যাবে, তাই না? আর এই রুটের উপরে বর্গ করলে রুট আর স্কয়ার কাটা কি হয়ে যাবে? আই স্কয়ার সমান কি -1। এই যে জিনিসটা এখানে যে আমরা এখানে পাইছি আই সমান সমান কি লিখছি আই, তাহলে আই স্কয়ার সমান কি লিখলাম? এই যে আই স্কয়ার সমান -1। এবার আমি যেটা করছি আই সাথে আবার আই স্কয়ার সাথে আবার একটা কি গুণ করে দিচ্ছি আই, আই স্কয়ার আই গুণ করলে কি হবে? আই কিউব। আর -1 এর সাথে কি গুণ করছি? আই। দুই ব্যাপারটা আই গুণ করছি, আই আর -1 গুণ করলে -i। তাহলে এই যে আই কিউবের মান কত আসছে? -i। এখন একটু আগে আমরা দেখছিলাম আই স্কয়ার মান কত স্যার? তাহলে আই স্কয়ার গুণ আই স্কয়ার করলে কত হবে? আই টু দি পাওয়ার 4। তাহলে আই টু দি পাওয়ার 4 কত হবে? আই স্কয়ার মান কত? -1 আর আই স্কয়ার মান কত? -1 -1 গুণ করলে তার মানে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। এই চারটা মান তো মনে রাখা লাগে। আই সমান সমান আই, আই স্কয়ার সমান -1, আই কিউব সমান -i, আই টু দি পাওয়ার 4 সমান 1। মুখস্থ না বাইর করা যায়? তাহলে একটা মনে রাখলে বাকিগুলো এমনি বাইর করা যায়। তো এখানে একটা জিনিস যে এই চারটা মান যদি একসাথে যোগ করো, কি করো? এই যে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। আই মানে আই, আই স্কয়ার মানে কত? -1, আই কিউব মানে আর আই টু দি পাওয়ার 4 মানে যোগ বিয়োগ করলে কত আসবে? 0। এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, এই মানটা মনে রাখো তাইলে হবে, নেক্সট আমাদের কাজে লাগবে। এবার আসো জটিল সংখ্যার আর্গন চিত্র। কি চিত্র? আর্গন চিত্র।
আর্গন চিত্র মানে হচ্ছে আমরা ওই যে মনে আছে আমরা যখন সরলরেখা করি, সরলরেখা করার সময় একটা বিন্দু থাকে, x y বিন্দু, তাই না? 2 3 বিন্দু, এই বিন্দুটা কি আমরা গ্রাফে বসাতে পারি না পারি না? পারি। তখন আমরা কি করি, x এর মান 2, x এর কত কয় ঘর যায়, আর y এর মান কয় ঘর যায়, 3 ঘর। তখন বিন্দুটা এখানে বসাই দিই, বসাই কি লিখি, 2, 3 লিখি, তাই না? গ্রাফের মধ্যে বসাই। একইভাবে একটা জটিল সংখ্যা গ্রাফে বসানো যায়। এই জটিল সংখ্যাটা গ্রাফে বসানোকে বলা হয় আর্গন চিত্রে বসানো। কোন চিত্র? বিজ্ঞানে আর্গন এটা প্রকাশ করছে। তো জটিল সংখ্যাটি নরমালি আমরা ড্যাপ দ্বারা প্রকাশ করি। আর জটিল সংখ্যাটা কি লিখছি এখানে, a প্লাস, a হচ্ছে বাস্তব মান আর b হচ্ছে অবাস্তব মান। তো এই যে a তাহলে কোন অক্ষ বরাবর যাবে? এই যে স্যার x অক্ষ বরাবর কিন্তু x অক্ষ কোন দিকে, ডানে, আর y অক্ষ কোন দিকে, উপরে আর b হচ্ছে কোন অক্ষ বরাবর যাবে? y অক্ষ। আমি কোন দিকে দিছি, উপরে। যদি মাইনাস হয়ে তাহলে কোন দিকে দিতাম, নিচে। তাহলে একটা সংখ্যা আমি প্রকাশ করে দেখাই, আমাদের এটা ক নাম্বারে আছে, খুব কম আসে। জটিল সংখ্যাটা কত লিখছি স্যার? তাহলে 7 টা হচ্ছে বাস্তব মান, মানে x অক্ষ বরাবর যাবে। তুমি দেখো x অক্ষ বরাবর কোন দিকে গেছে, ডান দিকে। কয় ঘর গেছি? 7 ঘর। আর y এর মানটা কত? 3। আই এর শব্দের দিকে তাকাবা, আই এর দিকে তাকানোর দরকার নেই। ঠিক কি প্লাস না মাইনাস? প্লাস। তাহলে উপরে যাবে না নিচে যাবে? উপরে আমি কয় ঘর গেছি? 3 ঘর। তখন এই যে একটা বিন্দু দিছো না, এই বিন্দুটা হয়ে যাচ্ছে এখন জটিল সংখ্যা। এবং এই ছবিটা আঁকলে 2 ঘন্টা। কথা বুঝতে পারছো? গ্রাফ দিয়ে আঁকার দরকার নেই, স্কেল দিয়ে না একদম ক্লিয়ার। এগুলো আমি যদি আরেকটা জটিল সংখ্যা দেখাই, -3 -5, এখানে x এর মান কত? পজিটিভ না নেগেটিভ? ডানে বামে? বামে। বামে কয় ঘর যাবা? 3 ঘর। এই যে স্যার বামে গেছে 3 ঘর, ঠিক আছে, এখানে আসছে। দেন তারপরে y এর মান কত? -5। তাহলে কোন দিকে যাবা? নিচে। কয় ঘর যাবা? 5 ঘর। 5 ঘর এখানে আসতো না, এই বিন্দুটাই হচ্ছে যে x সমান সমান -5 -3। আবার এইভাবে লিখতে দেও না, -5, -3, কমা দিতে দেও না। এখানে কি দুইটা বিন্দু না একটা বিন্দু? একটা বিন্দু। তুমি এখানে কমা, এটা তো তুমি ওই স্থানাঙ্ক জ্যামিতি করতেছো না, এটা জটিল সংখ্যা, এখানে সংখ্যাটা লেখা লাগবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই গেল আর্গন চিত্র। আমাদের অঙ্ক আসবে, আমরা থিওরিটা শেষ করি। এবার আসল জিনিস এটা না, আসল জিনিস এটা হচ্ছে তোমরা যেটা নিয়ে বেশি প্যাচ লাগো, আর্গুমেন্ট। নাম তো শুনছো নাকি? এটা প্যাচ লাগো, ওইটা আসতেছি। মডুলাস পারবা? মডুলাস জিনিসটা কি? ধর একটা জটিল সংখ্যা, একটু আগে দেখলাম জটিল সংখ্যাটা কই আছে, দেখছো? এই ফোটাটা এখানে জটিল সংখ্যাটা আছে। এখন মডুলাস জিনিসটা কি? এটা কি বিন্দু? আর এটা কার বিন্দু? জটিল সংখ্যার বিন্দু। কার বিন্দু? জটিল সংখ্যা এখানে আছে। তো বলতো মূল বিন্দু থেকে জটিল সংখ্যার একটা দূরত্ব আছে না নাই? আছে। এই দূরত্বটা আমরা বলি মডুলাস। কি বলি? মডুলাস। এবং এটা ধনাত্মক মান হয়। দূরত্ব সবসময় কি হয়, এটা আমরা সবাই জানি। তাইলে কোন একটা জটিল সংখ্যা যে বিন্দুতে আছে, ওই বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত দূরত্ব আমরা কি বলি? মডুলাস। ওই যে ওখানে ডেফিনিশন লেখা আছে। এখন মডুলাসের মান কত? তুমি দেখো এটা x, তাহলে এটা তো x অক্ষ বরাবর, এটা y, এটা তো y অক্ষ বরাবর। এটা একটা কি ত্রিভুজ তৈরি হচ্ছে? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তো এখানে লম্বটা কত? লম্ব হচ্ছে y স্কয়ার, ভূমিটা কত? x স্কয়ার। আর আমি কি এখানে অতিভুজটা কত স্যার? এই যে অতিভুজটাকে আমরা এখানে r লিখে রাখছি, r স্কয়ার। বাট আমি কি r স্কয়ার মান বের করব না r এর মান বের করব? প্লাস সমান সমান কত আসলে? আর এই rটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। m হচ্ছে মডুলাসের প্রথম অক্ষর m। বুঝতে পারছো? তাহলে m যেই কথা r একই কথা। তাহলে মডুলাসের সূত্র কি? x স্কয়ার প্লাস মানে জটিল সংখ্যা x আর y এর মানটা নিবে। এখন এটা তো থিওরি, এটা সব জিনিস, আসল খেলা তো এই জায়গার মধ্যে আছে। এটা সবসময় তোমরা মুখস্থ করে ফেলছো, তাই না? যে 4 বিভাগের জন্য 4টা মান মুখস্থ। আজকে দেখো এটা কেমনে আসে। আজকে তা মনে রাখলে আর কোনদিন মুখস্থ করা লাগবে না। 10 বছর পরে যখন নাতি নাতনিরা জিজ্ঞেস করবে যে এটা কেমনে আসে, বাইর করে দেখাতে পারবে। জটিল সংখ্যার আর্গুমেন্ট, জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো ফার্স্টে দেখো আর্গুমেন্টের ডেফিনিশনটা কি। তোমরা এতদিন শিখছো যে এক ছকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এটা আর্গুমেন্ট বলে না স্যার। এক ছকের ধনাত্মক দিকের সাথে, কার সাথে? কোন একটা জটিল সংখ্যার অবস্থান বিন্দু, এটাই তো জটিল সংখ্যার অবস্থান বিন্দু স্যার। এবং মূল বিন্দু, এটাই তো মূল বিন্দু। একটা রেখা তৈরি করতে কয়টা বিন্দু লাগে? আমি এখানে দুইটা বিন্দু নিচ্ছি, একটা হচ্ছে জটিল সংখ্যার বিন্দু আর একটা কি বিন্দু? তাহলে একটা রেখা তৈরি হয়েছে না হয় নাই? ওই রেখার সাথে কোণ তৈরি করতে কয়টা রেখা লাগে? বিন্দু তৈরিতে যেমন রেখা তৈরিতে যেমন দুইটা বিন্দু লাগে, আবার কোণ তৈরিতে কয়টা রেখা লাগে? একটা কোণ তৈরি করার সময় দুইটা রেখা লাগে। আবার একটা রেখা তৈরির জন্য কয়টা বিন্দু নেই? দুইটা। তাহলে আমি একটা রেখা বানাইছি, একটা জটিল সংখ্যার বিন্দু আর একটা মূল বিন্দু, একটা কি বানাইছি? রেখা। এখন আমি বানাবো কি? কোণ। কোণ মানে আরেকটা রেখা লাগবে। আর একটা রেখা হচ্ছে যে এক ছকের ধনাত্মক রেখা। এই কথাটাই আসল খেলা। এক চক্ষ বলা যাবে না, এক চক্রের কোন রেখা বলতে হবে? তাহলে একটা জটিল সংখ্যার রেখা, এটা কার রেখা বলতো? এটা জটিল সংখ্যা। আমরা সংক্ষেপে এটা কি বলবো? জটিল সংখ্যার রেখা। জটিল সংখ্যার রেখাটা কার সাথে রেখা তৈরি করছে? মূল বিন্দুর সাথে। ওই রেখা কার সাথে? এক চক্রের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করছে, এটা আমরা কি বলি? আর্গুমেন্ট। এটাকে আমরা কি বলি? কিন্তু সহজে আমরা শিখে ফেলি কেমনে? ওই যে এটা হয়তো তোমরা সবাই জানো, x সমান r cos θ y সমান r। এটা কেমনে আসে জানো? ওই যে সাইনের সূত্র কি জানি আমরা? উপাংশ না, সাইনের সূত্র কি জানি আমরা? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্বটা কত বলতো? y। তাহলে লম্ব হচ্ছে y, অতিভুজটা কত? r।
অতিভুজার, আর এখানে সমান কত আছে sin থিটা, তাহলে কোণাকুণি গুণ করলে কত আসবে y সমান সমান r sin থিটা। কথা বুঝতে পারছো? এই যে y সমান r sin থিটা। একেবারে cosটা দিয়ে যদি করে, আমরা জানি cos মানে কি ভূমিভাগ, ভূমিভাগ অতিভুজ। এখন ভূমিটা কত এখানে x, অতিভুজটা কত r, সুতরাং x সমান সমান কি আছে r cos। বুঝতে পারছো? এই দুইটাই। এবার আরেকটা tan এর তো জানি, tan এর সূত্র কি লম্ব ভাগ গুণ, লম্ব ভাগ গুণ, tan থিটা সমান লম্ব ভাগ, লম্ব ভাগ গুণ। লম্ব কত এখানে y আর ভূমি কত x, tan থিটা সমান y বাই x। তাহলে সূত্রটা গেল, আমি এটা মুছে দিই, এটা থাকলে তোমাদের জন্য আর কি দিয়ে দিলাম। বুঝছো কেমনে আসছে? হাই হাই। আচ্ছা, তাহলে সূত্র গেল আমাদের এটা। আচ্ছা, এখন আমাদের আর্গুমেন্টে যাব। কোথায় যাব? আর্গুমেন্ট। এই যে এখানে একটা কোণ দেখছো না, থিটা কোণ, এই থিটা কোণটা আর্গুমেন্ট না। আপাতত এটা মাথায় রাখো, এটা কি বলেছে আর্গুমেন্ট না হলে এটা কি, এটা একটা ত্রিভুজের কোণ। কিসের কোণ? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, হয় নাই? এই সমকোণী ত্রিভুজের থিটাটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমির কোণ। কার কোণ? এখন আমি একটা জটিল সংখ্যা লিখছি, জটিল সংখ্যাটা হচ্ছে z সমান x প্লাস i হয়। z সমান কত? এখন আমি z সমান x প্লাস i হয় কয়টা চতুর্ভাগে লিখছি বলতো সংখ্যাটা? চারটা। এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম। এটা কোন চতুর্ভাগে? এটা আছে তৃতীয়, এটা আছে। আচ্ছা বলো তো, এখানে বলে স্যার x প্লাস i, এটা তো দুইটাই পজিটিভ, তাহলে এটা প্রথম চতুর্ভাগে, ঠিক আছে। মানে এটার মধ্যে x প্লাস i হলো এখন দুইটাই তো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কেমনে গেছে প্রশ্ন করতে পারো না? আবার তৃতীয় চতুর্ভাগে আমরা কি জানি, দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ না তৃতীয়তে, তাহলে তো আপনি x প্লাস i লিখে রাখছেন। স্যার এখানে কি আমি x এর মান জানি? আমি কি 9 এর মান ধরছি? না, আমি যখন এটাতে ধরবো তখন x এর মানটা নেগেটিভ ধরবো। x সমান -2 যদি ধরি, তাহলে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে যাবে না যাবে না? এখানে যদি x এর মান মাইনাস, y এর মান মাইনাস ধরি, তাহলে কোন চতুর্ভাগে চলে যাবে? আমি তো এখানে কোনো মান ধরি না, আমি তো এখানে চলক হিসেবে রেখে দিচ্ছি। তো তুমি যখন মান দেবা তখন মান ধরলে ধরো, মনে করো চতুর্ভাগে চলে যাবে। আমি জাস্ট তোমার বোঝানোর জন্য একই সংখ্যাটা কয়টা চতুর্ভাগে লিখছি, চারটা। আচ্ছা বলো তো স্যার, এই যে একটা ত্রিভুজের এই xi টা যখন আমি আঁকি, তখন এটা কিসের মান বলো তো? এটা কি x না? আর এটা কি y না? এটা ক্ষেত্রে এই ভূমিটা কি x না? আর এটা কি y না? আবার এটা ক্ষেত্রে ভূমিটা কত x না? এটা কি y না? আবার এটা ক্ষেত্রে ভূমিটা হচ্ছে x আর এটা হচ্ছে কি। আচ্ছা বলো তো এখানে কয়টা ত্রিভুজ আছে আমি চার চতুর্ভাগের জন্য? আচ্ছা বলো তো চারটা ত্রিভুজের মধ্যে থিটা কোণ আছে না নাই? বলো তো চারটা কোণ কি এক এক সমান না চারটা চার রকম? আমি জানতাম এটাই করবে, একই সমান স্যার। কি সমান? আমি বলে স্যার কেমনি? আচ্ছা তোমার আমি বলি স্যার, তো আমি প্রথম চতুর্ভাগে একটা সংখ্যা লিখি, একটা সংখ্যা এখানে লিখি 4 + 3i, কত লিখছি? আর এখানে লিখলাম -4 + 3i। আচ্ছা বলতো 4 + 3i হলে 100 ঘর কয় ঘর যাবে? 4 ঘর। আর 100 ঘর কয় ঘর? 3 ঘর। তাহলে সংখ্যাটা কোথায় থাকবে? এখানে, তাই না? এটা হচ্ছে 4, এটা কত? 3। আচ্ছা যদি এটা লিখি, এটা ডানে যাবে না বামে যাবে? তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কয় ঘর? 3 ঘর। আচ্ছা বলো তো এটা কত? 3 আর এটা কত? 4 মানে বাম দিকে মানে -4, -4 মানে বামে গেছি, কিন্তু মান কত স্যার? তাহলে এই ত্রিভুজের ভূমি কত? 4। এই ত্রিভুজের ভূমি কত? এটার উচ্চতা কত? এটা উচ্চতা কত? দুইটা ত্রিভুজের মধ্যে কোনো পার্থক্য আছে? ভূমি 4 4, লম্ব 3 3, তাহলে অতিভুজ কত আসবে? 5 5। তো যেখানে ত্রিভুজের সব বাহু সমান, তাহলে এই কোণ কি আলাদা আসবে না সব একরকম আসবে? তাহলে এটা 30 আসলে এটা কত আসবে? তাহলে তোমরা একটু কি বলছো, চারটা কোণ 4 রকম আসলে 4 রকম না একরকম? জাস্ট ওই প্লাস মাইনাস থাকার কারণে কোনটা ডানে গেছে, কোনটা উপরে গেছে, কোনটা নিচে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে থিটা চারটা ত্রিভুজের জন্য কয় রকম হবে? আর থিটাটা থেকে আমি আর্গুমেন্ট বলছি নাকি ত্রিভুজের কোণ বলছি? আমি কিন্তু এখন আর্গুমেন্ট বাইর করি, এখন আমি আর্গুমেন্ট বাইর করি। আচ্ছা বলো তো, মনে আছে আর্গুমেন্টটা কি বলছিলাম? একটা জটিল সংখ্যার রেখা ছিল। কার রেখা? এই যে হলুদ দাগটা দেখছো, এটা কার রেখা? ওই যে জটিল সংখ্যার বিন্দু, মূল বিন্দু, তাই না? আর আমরা বলছিলাম আর্গুমেন্ট কোন কার সাথে কোন তৈরি করে? একসাথে ধরা। আচ্ছা বলো তো এটাই তো একসাথে ধনাত্মক, আর এটা কার রেখা? জটিল সংখ্যার রেখা। তাহলে আমরা যেটা করব, এই রেখার মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো? আর্গুমেন্ট। এখন আমরা কোণ তৈরির সময় একটা একটা কাজ করি, আমরা যেটা করি ধরো এটা আর এটা, তো কোণ তৈরির সময় তুমি দেখবে যে একটা বৃত্ত আঁকা দাও, না কোনা, এবং একটা বৃত্তের মতো একটা অর্ধবৃত্ত আঁকা দাও না, বৃত্ত সবাই আঁকা দাও না। এখন আঁকার সময় দুইভাবে আঁকতে পারো। এক, তুমি এটা থেকে ওই দিকে যেতে পারো, আবার উপর থেকে নিচে যেতে পারো। না বুঝো না? ডাক্তারের সময় নিচ থেকে উপরে যেতে পারো, উপর থেকে আবার করে যেতে পারো। তাহলে আমরা কোথা থেকে কোথায় যাই বলতে পারবা? নিচ থেকে উপর। আচ্ছা বলো তো, তোমার আমি 1 2 করতে বললাম, তুমি কি 10 9 8 7 6 এমনি করবো না? 1 2 3 4 5 থেকে করবো, মানে শুরু থেকে ছোট থেকে বড় দিকে যাবা। একইভাবে আমার কাজ হইতেছে এখন,
আর্গুমেন্ট বের করো। আর্গুমেন্ট কয়টা রেখা লাগে? একটা হচ্ছে একশকের ধনাত্মক রেখা, আর একটা হচ্ছে জটিল সংখ্যার রেখা। এখানে জটিল সংখ্যার রেখা তো এটা পাইছি, আর এটা কি একশকের ধনাত্মক রেখা। তাহলে আমার কাছে কোন করার জন্য একটা কি রেখা লাগে? বৃত্তচাপ। তাহলে আমি এই রেখা থেকে উপরে যাবো, উপর রেখা থেকে নিচে যাবো, নিচে থেকে উপরে, কারণ নিচেরটা হচ্ছে, নিচেরটা কি স্যার? একশক, একশকের মধ্যে কি জিরো হয়? জিরো। তাহলে আমরা তো জিরো থেকে শুরু করি। এখানে কি এই রেখার মধ্যে কি একশো হয় জিরো, না দুইটার মান আছে? এই যে এখানে কি কোনো একশো এর মান জিরো, নাকি দুইটার একটা একটা মান আছে? বাট এই রেখার মধ্যে এক্স এর মান আছে, বাট ওয়াই এর মান আমরা এটা সবাই জানি, তাই না? একশকের মধ্যে ওয়াই এর মান জিরো। তাহলে আমরা কোথা থেকে শুরু করি? জিরো থেকে শুরু করি। তাহলে আমার কাজ হচ্ছে এই সাদা রেখাটা থেকে হলুদ রেখার মধ্যে যাবো, বাট আমি যাইতে পারি কিভাবে, কয়ভাবে? দেখো, একবার গেছে আমি সবুজ কালার দেখাইছি, মানে এই দিক থেকে কোন দিকে গেছে? উপরের দিকে। আবার আরেকবার নীল কালার দিয়ে দেখাইছি। দেখো উল্টা ভাবে ঘুরে যাওয়া যায় না? যায় না? তুমি যে আমার এখানে আসছো, তুমি তো এই দিক দিয়ে সবাই এখানে আসছো, আবার কি ওই দিক দিয়ে মনীষ আমার মুখ দিয়ে ঘুরে এখানে আসতে পারতাম না, পারতাম না। তা আমার কাজ হচ্ছে এই একসাথে ধনাত্মক দিক থেকে জটিল সংখ্যা দেখা যাবে, কয়ভাবে যেতে পারি? একবার সবুজ কালার অনুসারে এই দিক থেকে ছোট্ট একটা পথ দিয়ে গেছে, আরেকবার উল্টা ঘাটতার মধ্যে ঘুরে আর পরে ওই দিক দিয়ে গেছে, নাকি যাই নাই? বুঝছো? এখন বলো তো একটু আগে যে ঠিকাটা, ঠিকাটা কি আর্গুমেন্ট ছিল না ত্রিভুজের কোণ ছিল? আচ্ছা বলো তো, এই অংশটা যদি থিটা হয়, এই সবুজ কালারটা কত হবে? থিটা সেম তো স্যার। তাহলে এটা বুঝছো? আচ্ছা, তাহলে বলো তো এই সাদা অংশটা যদি থিটা হয়, এই নীল বড় অংশটা কত হবে? 360 মানে সিম্পল, কারণ পুরাটা কত ডিগ্রি? 360। আর এই ছোট্ট জায়গাটা কত? থিটা। তাহলে এই নীল জায়গাটা কত? 360 মিনিট থিটা। তারপর আরেকটা খেলা আছে। এবার কথা, তুমি কোন দিকে ঘুরছো? ঘড়ির কাঁটার দিকে নাকি? তো এখানে একটা কথা আছে, ঘড়ির কাঁটা আমি লিখি, ঘড়ির কাঁটা ঘড়ির দিকে যদি ঘোরাও তাহলে হয় নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে হয় পজিটিভ। কি হয়? আচ্ছা দেখো তো, ঘড়ি কোন দিকে ঘুরে রে বাবা? এদিকে ঘুরে, তাই না? এখন আমি সবুজ কালারটা ঘুরছিলাম, মানে ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? বিপরীত হলে কি পজিটিভ? দেখো আমি সবুজের আগে পজিটিভ, কিছু দেয় না, মানে কিন্তু পজিটিভ। আর এই নীলটা যে ঘুরছি, ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? বুঝো তো নাকি? ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার দিকে, দিকে ঘুরলে কি মাইনাস। এই যে দেখো 360 থিটার সামনে দেখো কি দিয়েছে। তাহলে এখানে এই যে এখানে দুইটা মান পাইছি না, এই দুইটা মান হয়ে যাচ্ছে আর্গুমেন্ট। ওই থিটাটা যে সাদা কালারের থিটা দিছে এটা আর্গুমেন্ট না, ওইটা কি ত্রিভুজের কোণ, এটা কার কোণ? আর এখন যে কালার করে দুটা কোণ লিখে রাখছে এটা হচ্ছে আর্গুমেন্ট। বলে স্যার এই সাদা থিটা আর থিটা তো একই হোক না? কখনো কখনো এক হইতেই পারে। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগের জন্য, কার জন্য? দ্বিতীয় চতুর্ভাগ। দেখো ত্রিভুজটা কোন চতুর্ভাগ আছে? আর সাদা যে থিটাটা এটা কি আর্গুমেন্ট নাকি ত্রিভুজের কোণ? আমি কি ত্রিভুজের কোণ বের করবো না আর্গুমেন্ট বের করবো? কয়টা বের করতে পারে? একবার দিকে ঘুরে, একবার কয়টা রেখা? একটা হচ্ছে একশোকে ধনাত্মক, আর একটা হচ্ছে জটিল সংখ্যা রেখা। জটিল সংখ্যা রেখাটা কোন কালার? হলুদ। আর একশোকে ধনাত্মক রেখাটা কোন কালার? সাদা। তাহলে আমরা বলছিলাম সাদা থেকে কই যাবো? হলুদে। ওই যে ধনাত্মক রেখা থেকে ওইটা কয়বার যেতে পারি? একবার দেখো সবুজ কালার দিয়ে গেছে, আরেকবার গেছে কোন কালার দিয়ে? কথা বুঝতে পারতেছো? আচ্ছা বলো তো এই কোনটা কত? থিটা। ত্রিভুজের কোনটা কত? তাহলে সবুজ কালারটা কত হবে? কারণ আমরা জানি অর্ধেক মানে হইতেছে কত? 180। আর এই জায়গা থিটা, তাহলে এই জায়গাটা কত হবে? 180 মাইনাস থিটা। তুমি এটা ঘড়ি কাঁটার দিকে নেবে বিপরীত দিকে? বিপরীত দিকে হলে এই যে দেখো 180 মাইনাস থিটা, সামনে প্লাস আছে। বুঝছো? এবার আসো নীল কালারটা। নীল কালারটা দেখো, এই অর্ধেক কত? 180। আর এই ছোটটা কত? থিটা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত হবে? 180 প্লাস থিটা। কথা বুঝতে পারতেছো? তুমি এটা ঘড়ি কাঁটার দিকে নেবে বিপরীত দিকে? দিকে হইলে দেখো 180 প্লাস থিটা সামনে দেখা পাইবে। এবার আসো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই ছোট কোণটা কত? থিটা। এটা কার কোণ? ত্রিভুজের কোণ। মানে আমরা বের করবো কি আর্গুমেন্ট? কয় বের করতে পারে? দুইভাবে। একটা দেখো এই যে সবুজ কালারটা, ঘড়ি কাঁটা কোন দিকে গেছি? দিকে হইলে মাইনাস। এই জায়গাটা কত? থিটা। আর এই অর্ধেক কত? 180। তাহলে এটা কত হবে? 180 মাইনাস থিটা। দেখো 180 মাইনাস থিটার সময় একটা মাইনাস দিয়ে দিচ্ছি, কারণ দিকে। আর উল্টা একই ভাবে, ওইটা ছিল 180 প্লাস থিটা, ওইটা 180 প্লাস, কিন্তু ওইটা ছিল মাইনাস। এটা বারবার যে ব্যাখ্যা করা লাগবে না, বুঝে গেছে অলরেডি। এবার আসো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। এখানে এই ছোট কোণটা চতুর্থ চতুর্ভাগ আছে, এটা ত্রিভুজের কোণ। বাট আমি বের করবো কি আর্গুমেন্ট? একটা সবুজ কোণ আছে, সবুজটাতে বোঝা যাইতেছে এটা ঠিক হলো, সবুজটাও কি থিটা। কিন্তু এটা ওই কাটার দিকে না বিপরীত দিকে? দিকে। দিকে হইলে কি মাইনাস, এই যে মাইনাস থিটা। বুঝছো? এবার আসো নীল কালারটা, একদম পুরা 3 7 13 নদী ঘুরে গেছে, তাই না? এই ছোটটা হচ্ছে থিটা, তাহলে বড়টা কত হবে? 360 মাইনাস তিনটা কোন দিকে ঘুরছে? বিপরীত। বিপরীত হলে এটা প্লাস। দিন শেষে আমি এখানে 4টা সূত্র পাইছি। কয়টা সূত্র পাইছি? কিন্তু তোমরা বইয়ের মধ্যে একটু অন্যরকম ভাবে দাও, বা এতদিন কেমনে সেটা জানো না, তুমি মুখস্থ করছো, তাই তো? কয়টা? প্রথম চতুর্ভাগে থিটা, আর কি আছে? 360 মাইনাস থিটা, সামনে একটা কি আছে? চতুর্থ চতুর্ভাগে এটা দেখো, এটা সেম, খালি থিটার সামনে গেছে মাইনাস, আর এটা সব মাইনাস হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে 180 মাইনাস থিটা, আর একটা হচ্ছে 180 প্লাস থিটা। 180 মাইনাস থিটাটা প্লাস ছিল, এটা ছিল ঠিক। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস থিটা প্লাস প্লাস হয়ে গেছে মাইনাস। তাহলে কি কঠিন না মনে রাখা যায়? জাস্ট চোখ বন্ধ করে পরীক্ষা যখন আসবে
জাস্ট এটা লিখবা থিটা, আর একটা কথা লিখবা 360 মাইনাস, আর এটা সামনে যাবে মাইনাস, এটা যাবে মাইনাস থিটা, এটা হবে 360 মাইনাস থিটা, ওইটা যাবে প্লাস, এটা হচ্ছে 180 মাইনাস থিটা আর 180 প্লাস থিটা, এটা 180 মাইনাস থিটা 180 প্লাস থিটা, বাট এটারটা প্রথমটা প্লাস, পরেরটা এটা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। কথা বুঝতে পারছো? তাহলে আর্গুমেন্ট প্রত্যেক চতুর্ভাগের জন্য কয়টা করে আসছে? তাহলে এখন আমি কি অ্যান্সার দুইটা দিয়ে করবো না স্যার, এখন আবার কাহিনী এখানে অ্যান্সার করবো একটা নিয়ে। পরীক্ষা তুমি কি অ্যান্সার এটা দিয়ে করবা না এটা দিয়ে করবা? আমরা অ্যান্সার করবো প্রথমটা নিয়ে। কোনটা নিয়ে? প্রথমটা নিয়ে না, মানে সবুজ কালারটা নিয়ে। কোনটা নিয়ে? আচ্ছা খেয়াল করো তো, থিটাটা কি এখানে ত্রিভুজের কোণ না? আচ্ছা আর্গুমেন্টটা কেটে গেলে দুই ধরনের আর্গুমেন্ট আছে, কয়টা করে আর্গুমেন্ট আছে প্রত্যেক চতুর্ভাগের জন্য? দুইটা। কয়টা করে আছে? এর মধ্যে একটা আমরা বলি মুখ্য আর্গুমেন্ট আর একটা আমরা বলি গৌণ আর্গুমেন্ট। এখন কোনটা মুখ্য বলি কোনটা গৌণ বলি? আমরা যেটা ছোট কোণ, আচ্ছা যখন ক্যালকুলেটরে একটা মান আসে সাইন ইনভার্স দিয়া, তখন কি কোণের মানগুলো 90 চেয়ে বড় আসে 90 চেয়ে ছোট আসে? দেখবা ক্যালকুলেটর যতই তুমি সাইন ইনভার্স যতই দেখো কোণের মান 90 থেকে ছোট দেখাবে, তাই না? আমার এখানে কোণগুলো কয়টা কয়টা করে আসছে? দুইটা। তো যেই কোণটা আকারে ছোট ওইটার আমরা বলি মুখ্য আর্গুমেন্ট, আর যেটা আকারে বড় গৌণ আর্গুমেন্ট। ধরো প্রথম দুটোর উপর দুইটা কোণ আসছে, একটা ধরো আসছে 90 ডিগ্রি, আর একটা আসছে ধরো কত দিলাম 360 মাইনাস থিটা, ধরো আসছে 330 ডিগ্রি। আমি অ্যান্সার কোনটা নিব জানো? 90 ডিগ্রি। কোনটা নিব? কোনটা নিব? ছোট কোনটা নিব, ছোটটা না বড়টা? আচ্ছা বলো তো, থিটা ছোট না 360 মাইনাস থিটা ছোট? থিটা ছোট? আসলে থিটা ছোট? আচ্ছা যদি থিটা ছোট, এটা সামনে কি আছে? মাইনাস, মাইনাস হলে তো এটা ছোট হওয়ার কথা, কারণ আমরা জানি সংখ্যার সামনে মাইনাস থাকলে এটা ছোট, তাহলে কি এমনি থিটা ছোট হইলো? ওইটাই না ছোট, তাই না? কিন্তু স্যার এই কোণের ক্ষেত্রে মাইনাস আসলে কাউন্ট করা হয়, কোণের ক্ষেত্রে মাইনাসরা খালি এটাই বোঝায় ডান ঘড়িকাটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে। কোণের ক্ষেত্রে মাইনাস আমরা কাউন্ট করবো না, খালি মানটা কাউন্ট করবো। আচ্ছা তাহলে মাইনাস বাদ দিলাম, এমনি তাহলে দেখো চোখের দেখায় কোনটা ছোট মনে হয়, থিটারে না 360 মাইনাস থিটারে? আসলে কারে ছোট মনে হয়? থিটা, আসলে থিটা। আচ্ছা যদি থিটা সমান 300 ডিগ্রি ধরি, তাহলে ওইটা কত হয়ে যাবে? 360 বিয়োগ 300, তাহলে ওইটা তো 60 হিসাব করতেছে, এবার কোনটা ছোট হয়ে গেল? কেমনে স্যার? থিটা তো 300 করছে, হ্যাঁ এই হইলে আসল কথা। থিটা তো 300 হবে না, থিটাটা তো ত্রিভুজের কোণ ছিল। কার কোণ? আর কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কি কোণ থাকে? সমকোণ। আর আমাদের থিটাটা ছিল এটাকে সমকোণ না সূক্ষ্মকোণ? থিটা কি 90 এর বেশি হইতে পারবো না? সবসময় 90 ছোট হবে। তাহলে থিটা যদি 90 ছোট হয় তাহলে থিটাটা ছোট, 360 মাইনাস থিটাটা বড়। কথা বুঝতে পারছো? মাইনাস চিহ্ন বাদ দিলে থিটাটা হবে কি ছোট। এটা ক্ষেত্রে 180 মাইনাস থিটা ছোট না 180 প্লাস থিটা ছোট? 100। তার মানে আমরা প্রত্যেকবার অঙ্ক যখন করতে যাব, আমরা অঙ্ক করবো এটা দিয়ে, আমরা অঙ্ক করবো এটা দিয়ে, আমরা অঙ্ক করবো এটা দিয়ে, আমরা। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? এত কিছু বোঝাবো, অঙ্ক যদি একটা না করি হবে? একটা অঙ্ক তো করা লাগবে। আর থিটা মানে কি? থিটা মানে হচ্ছে tan ইনভার্স y বাই x। এই থিটাটা কি আসলে আর্গুমেন্ট না ত্রিভুজের কোণটা? আর ত্রিভুজের কোণটা কি চার চতুর্ভাগের জন্য চার রকম না একই রকম? এই জন্য আমি এখানে কি মান দিয়ে রাখছি? পরম মান। পরম মানে আমাদের মাইনাস প্লাস যায় আসে, ত্রিভুজের কোণ কয় রকম আসবে সবার জন্য? একরকম আসবে। দেন ত্রিভুজের কোণটাই 180 360 এগুলো যোগ বিয়োগ করলে কার মান পাবো? আর্গুমেন্ট। তাহলে কি ত্রিভুজের কোণ না আর্গুমেন্টের সূত্রগুলা? আর আর্গুমেন্টের মধ্যে থিটাটা কার কার কোণ? ত্রিভুজের কোণ। তাহলে আমরা একটা অঙ্ক করি বই থেকে, বই থেকে লাগবে না, আমি নিচ থেকে একটা অঙ্ক দেই, মানে এটা বোর্ডে আসেও। আমি একটা আর্গুমেন্ট মানে কেমনে করা আমি জাস্ট একটা দেখি, আমি এখন বইয়ের অঙ্ক কিন্তু করাইনি, ওকে? আগামী ক্লাস থেকে বইয়ের অঙ্ক করাবো। আর বইয়ের অঙ্ক তোমার এখানে দেওয়া থাকবে, তার স্ক্রিনের মধ্যে বইয়ের অঙ্ক এখানে থাকবে। তুমি এখানে বইও আনা লাগবে না, তো বই আনবা সবসময় তাই করবো, কারণ কারেন্ট চলে গেলে আরেক বিপদ। বিকেল বেলা যে পড়ানোর কথা বলছিলাম না, বিকেল বেলা পসিবল না। এই যে এখনই কি গরম লাগতেছে বুঝতে পারছো? মানে আমার এই জানালা টানাল সব বন্ধ, এটা খোলা যাবে না বোর্ডের জন্য, ওইটা খোলা যায় না এই বোর্ডের জন্য, দরজা একটা আছে, তারপর কি গরম। আর বিকেল বেলা কারেন্ট থাকে না, কারেন্ট গেলে এখন কেমনে করবা? আবার কারেন্ট গেলে তো বোর্ডও চলবে না, ইলেকট্রিক না। আচ্ছা আমি একটা অঙ্ক করি, ধরো দেড় সমান সমান একটা সংখ্যা দেওয়া আছে, কত ধরবো? -1 প্লাস √3i। ওকে, এটা কি বের করবো? আর্গুমেন্ট। এটা কি বের করো? আর্গুমেন্ট। স্যার আমি তোমার আর্গুমেন্টের সূত্র শিখিয়ে দিছি না? এই একটা সূত্রের মাধ্যমে তুমি সকল আর্গুমেন্ট বের করতে পারবা, সকল, সব সিস্টেম একই। তাহলে ফার্স্টে এখানে z সমান সমান কত? -1 প্লাস কত? √3i, যা কোন চতুর্ভাগে অবস্থিত? যা মাইনাস না, তাহলে কোন চতুর্ভাগে স্যার? তুমি ফার্স্টেই কথা লিখিয়ে না, কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং তুমি আমার ডাইরেক্ট লিখে ফেলবা এ আর জি আর্গুমেন্ট ব্র্যাকেট দিয়ে লিখবা যায়, এটা হচ্ছে সিস্টেম। কি বের করতেছো তুমি? আর্গুমেন্ট। এখন বলো তো দ্বিতীয় চতুর্ভাগের সূত্রগুলো কি ছিল? এটা ছিল থিটা, এটা ছিল 360 মাইনাস থিটা। আমরা এখানে একটা সালাকি করবো, সালাকিটা আসতেছি। থিটার সামনে একটা মাইনাস, আর এটা ছিল কত? 360 মাইনাস থিটা। মুখস্থ হয়ে গেছে অলরেডি এখন? হ্যাঁ। এতদিন
আর এটা হচ্ছে মাইনাস 180 মানে এখন থেকে বইটা মুখস্থ করে দেবেন, সবসময় এটা মুখস্থ রাখা। এটা হচ্ছে 180 মাইনাস থিটা, সামনে দিয়ে মাইনাস, আর এটা হচ্ছে 180 প্লাস। আমরা বলছিলাম আমরা কোনটা কোনটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, ছোটটা নেই, তাই না? কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগ সূত্র কোনটা ইউজ করবো বলতো? আর্গুমেন্ট সমান সমান 180 মাইনাস, আমি থিটা লিখবো না, থিটার জায়গায় খালি লিখে দেবো tan ইনভার্স পরম মান y বাই x। আমি থিটা দিয়ে কেন লিখছি জানো তোমারে? এখানে যদি আমি থিটার জায়গায় tan ইনভার্স y বাই x লিখতাম, তোমার কি মনে হয়? এটা ঘিজি 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 একটা অবস্থা, কঠিন লাগে। এই জন্য আমি এটা মনে বলি যে তোমরা থিটা দিয়ে শিখো, পরীক্ষা জাস্ট লেখার সময় থিটা জায়গায় কত লিখে দিবা। অনেক সময় যে আর্গুমেন্ট না লিখে স্যারেরা কি যেটা করে, সুতরাং থিটা সমান সমান করে, মানে আর্গুমেন্ট হলো থিটা ধরে বসে থাকে। আর্গুমেন্ট কি আসলে থিটা না, আর্গুমেন্ট এই আর জি দ্বারা প্রকাশ করবো। থিটা কি আর্গুমেন্ট না ত্রিভুজের উপর? তাহলে আর্গুমেন্টের কোনো থিটা দ্বারা প্রকাশ করা উচিত, কিন্তু বইয়ের মধ্যে পড়ে রাখছে, যার কারণে আমাদের প্যাচ লাগে। এই জন্য আমরা লেখার সময় থিটাটা ইউজ করবো না, লেখার সময় থিটা লিখবো না, থিটা থেকে tan ইনভার্স y বাই x দিয়ে করবো, সূত্র মুখস্থ রাখবো। এটা যখন খাতায় করতে যাবো থিটা না লিখে থিটা থেকে কত লিখে দেবো, tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখানে জাস্ট 180 থেকে 180 লেখো, মাইনাস থেকে মাইনাস tan ইনভার্স। এটা বলো এখানে y টা কত? y হচ্ছে কত? √3, জাস্ট √3, আর x কত? -1। যদিও মাইনাস পরম মানে কারণে কি হয়ে যাবে, প্লাস পজিটিভ। 180 মাইনাস tan ইনভার্স কত হবে? √3, তাই না? পজিটিভ হয়ে যাবে না? tan কত ডিগ্রি মান? √3, 60। তাহলে 180 মাইনাস 60 সমান সমান 120 ডিগ্রি, এটা आंसर শেষ। আর কিচ্ছু করা লাগবে না, প্রত্যেকটা একই সিস্টেম স্যার। এখানে রুট থাকুক, এখানে যা প্লাস থাকুক, মানে সবগুলো মাইনাস হবে, সিস্টেম একই। আগে কোন চতুর্ভাগে আছে এটা বের করে নিবে। আর্গুমেন্ট কি সবার জন্য একরকম না এক এক চতুর্ভাগে এক এক রকম? আচ্ছা, এখন আর্গুমেন্ট কি ক্যালকুলেটর বের করতে পারো? ঠিক আছে, পারো। তুমি পারো না কেউ? কি কয় এটা অ্যাক্টিভ ক্যালকুলেটর আর্গুমেন্ট বের করা যায়। দাও স্যার, ক্যালকুলেটরে প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক করা যায়। ক্যালকুলেটর শিখে রাখো কেন? আমাদের হচ্ছে মাথায় যেমন রাখা লাগবে, খাতায় রাখা লাগবে, ক্যালকুলেটর রাখা লাগবে, শিওর হওয়ার জন্য। ওই যে বিপরীত আছে না, ম্যাট্রিক্স আছে না, বিপরীত ম্যাট্রিক্স, পুরো 1.5 পেজের অঙ্ক করা লাগে না? 1.5 পেজের অঙ্ক করার পর ক্যালকুলেটর অ্যাক্টিভ দিলে অ্যান্সার আসবে, তখন তুমি শিওর হয়ে গেলা। আর নাহলে কি করবো, অঙ্ক করার পরে যে সামনে জন গুতা দেয়, এই শান্তা দেখাস না দেখাস না, কথা বলে খাইয়ে দেবে, তোমার নিজের খাতায় নাই। হ্যাঁ, তো দেখো, দেখা যায় এখানে। তো ফার্স্টে চলে যাবো, আচ্ছা ফার্স্টে চলে যাবো মুডে, মুডে যাও, মুডে গিয়ে দেখো। আচ্ছা তোমার দরকার নাই, তুমি তুমি দরকার নাই, আমি তোমার পাশে গিয়ে দেখেন সমস্যা। দেখো কি আছে এখানে, কমপ্লেক্স আছে, কি আছে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স মানে কি, জটিল সংখ্যা না? তোমাদের ওখানে দেখো কমপ্লেক্স আছে, দুই টিক দাও। ক্যাশ ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে চলে গেছে। কোথায় চলে গেছে? এখন আমি সংখ্যাটা তোলা লাগবে। সংখ্যাটা কত? -1 √3i। যে আমি দেখো -1 আগে তুলছি, প্লাস কত উঠাবো? √3 উঠাইছি। এখন আই তোলা লাগবে, আই। এখন আই কই আছে? আমি তোমার খুঁজে বলি, এখানে আই অপশনটা আছে, এই যে ইএনজি ইংলিশ। তোমার এখানে ক্যালকুলেটর দেখো, ইএনজি এর আশেপাশে আই লেখা আছে, কোথায় খুঁজবাই? পাইছি কি সবাই আই? তোমারটা পাইছো আই? আচ্ছা যাই হোক, তাহলে ইএনজি এর উপরে আই দাও, আই উঠে গেছে, পাইছি স্যার। এবার যা সমান চিহ্ন টিপ দিয়ে দাও, শেষ। এখন আবার তোমার কিছু করার দরকার নেই, দশমিক যা মানে ওটার ভিতরে চলে গেছে, এই জন্য তুমি স্পেস দাও, এই যে কাটো, এটা ডিলিট দাও, একটা ডিলিট দাও, দেন একটা স্পেস আবার আইলেন। তাহলে এটা আসছে না তোমার সংখ্যাটা, কিন্তু ক্যালকুলেটর ইনপুট হয়ে গেছে, কি হয়ে গেছে? এখন তুমি কি বের করবা? আর্গুমেন্ট কি বের করবা? এবার দেখো, ওই যে ব্র্যাকেট দেওয়া আছে না, দুইটা ব্র্যাকেট, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, যে ফার্স্টের যে ব্র্যাকেটটার নিচে দেখো একটা আর্গুমেন্ট লেখা আছে, পাইছো? আর্গুমেন্টের কালারটা কি? হলুদ। আর শিফটের কালার হলুদ না আলফার কালার হলুদ? শিফট। এই জন্য তুমি যেটা করবা, শিফটে টিপ দাও, দিয়ে আর্গুমেন্ট অপশনটা চাপ দাও, বুঝছো? আর্গুমেন্ট লেখাটা আসছে না, আসছে না, দেখো। শিফটে লিখে ওই ব্র্যাকেটে টিপ দিলে আর্গুমেন্ট, পাইছো? আর্গুমেন্ট। শিফটে টিপ দিয়ে ব্র্যাকেটটা টিপ দাও, তাহলে আর্গুমেন্ট লেখাটা চলে আসবে, ভাবতেছো না? এবার এবার জাস্ট অ্যান্সার শব্দটা টিপ দাও, আর্গুমেন্ট অ্যান্সার, আর্গুমেন্ট এবার অ্যান্সার, এই যে অ্যান্সার শব্দটা টিপ দেয়, আর্গুমেন্ট অ্যান্সার, এবার সমান চিহ্নটা টিপ দাও। কত আসছে? ৭৯.৬০ ডিগ্রি। আচ্ছা ক্যালকুলেট, বলো বলো। আচ্ছা, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে খেয়াল করো, ওর ক্ষেত্রে যখন কমপ্লেক্স মোডে দেয়, যে মোডে যখন দিচ্ছে কমপ্লেক্স মোড, তো হ্যাঁ, শিফট দিয়ে তুমি কোথায় টিপ দিছো? আচ্ছা, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে খেয়াল করো, 2 এর উপরে একটা কি লেখা আছে? কমপ্লেক্স। তো আমি এখানে আগে সংখ্যাটা তুলি, -1 কত আছে? প্লাস √3, সরি √3, একটা স্পেস দাও, তারপরে কি দিবে? আই। এই যে আই দিয়ে দিছি, সংখ্যাটা উঠে গেছে না? জাস্ট সমান চিহ্ন টিপ দিয়ে রাখা, সংখ্যাটা কিন্তু এখানে ইনপুট আকার আছে, কি আকারে? এবার ওর কমপ্লেক্স নাম্বারটা কত উপর আছে? 2। তারপর তুমি এটা কাটতে দাও, এই সিজে কাটতে দাও, কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর দিয়ে মনে রাখছে সংখ্যাটা। এবার 2 শিফট টিপ দিয়ে 2 টিপ দাও, তাহলে দেখো 1 নাম্বার অপশনে কি আছে?
তাহলে একই টিপ দাও, আর্গুমেন্ট আসছে। ওকে, এখন আর্গুমেন্ট কার বের করবা? ওই অ্যানসার, সংখ্যাটা কিন্তু এখানে অ্যানসার আকারে আছে। জাস্ট অ্যানসার টিপ দাও, ব্র্যাকেট টপ করে দাও, এরকম আকারে আছে, দেখছো? আবার একটা সমান টিপ দাও, তাহলে 120 ডিগ্রি চলে আসছে। আমার কথা বুঝতে পারছো? আর যদি তাও না বুঝো, ভিডিওটা জাস্ট দেখবা যে ক্যালকুলেটরের মাধ্যমে আর্গুমেন্ট বের করে, সাথে সাথে ভিডিও পেয়ে যাবে। তোমার এই ক্যালকুলেটরের মাধ্যমে পেয়ে যাবে, এটার মাধ্যমে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে থিওরি আর 20 মিনিট লাগবে, দেন আমরা পরবর্তী অঙ্ক করা শুরু করবো। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমি পিডিএফ সেভ করে দিয়ে দিচ্ছি। এই সুরমা, তুমি কি করবা? আচ্ছা, কাছাকাছি আছো? আচ্ছা, আর খাতা কিন্তু রেডি করে রাখেন, আগামী ক্লাসে 20 মিনিট থিওরি লাগবে, 20 মিনিট থিওরি পর হচ্ছে আমরা ইয়ে শুরু করে দিব, মানে অঙ্ক শুরু করে দিব। আর অঙ্ক এখানে উপরে স্ক্রিনে অঙ্ক থাকবে, নিচে আমি অঙ্ক করা দিব, প্রবলেম নেই। এই ক্লাস কিন্তু প্রতিদিন। আর আরেকটা বলি, ক্লাস কোন দিন আসবা না, প্রত্যেক দিনে আসার আগে দিয়ে মেসেঞ্জার গ্রুপ চেক করে আসবে, ঠিক আছে? যদি বৃষ্টি না থাকে ক্লাস খোলা, যদি বৃষ্টি থাকে জাস্ট মেসেঞ্জার গ্রুপে চেক করবা। আর যদি বলি যে বন্ধ, তাহলে আসবে না, এছাড়া কোনোদিন বন্ধ নেই।